খুব পুরনো সময়ের কথা। রাজস্থানের এক শহরে এক রাজা থাকতেন, যিনি খুবই দয়ালু এবং ন্যায়পরায়ণ ছিলেন। তাঁর রাজত্বে লোকেরা খুব সুখে ছিল। বাঘ আর ছাগল একসঙ্গে জল খেত। সবদিকে শান্তি ছিল। রাজার একটিই মাত্র ছেলে ছিল, যার নাম রাজকুমার। সে খুব বুদ্ধিমান, ভালো এবং সব কাজে দক্ষ ছিল। কিন্তু অতিরিক্ত আদর-স্নেহ তাকে একগুঁয়ে বানিয়ে দিয়েছিল। যে জিনিস পাওয়ার জেদ ধরত, সেটা পেয়েই বাম নিত। একদিন রাজকুমার শিকার থেকে ফিরছিলেন। সৈন্য এবং অন্য শিকারীরা পেছনে রয়ে গিয়েছিল। রাজকুমার ঘোড়ায় সবার হয়ে অনেকটা এগিয়ে এসেছিলেন। তার খুব তেষ্টা পেয়েছিল। তিনি চারদিকে দেখলেন এবং জানতে পারলেন যে এটি ধোপাদের মহল্লা। সব জায়গায় কাপড় কাচা ও শুকানো হচ্ছিল। হঠাৎ রাজকুমারের চোখ একটি বাড়ির ওপর পড়ল। ছাদে এক মেয়ে তার চুল শুকাচ্ছিল। রাজকুমার তাকে দেখেই রইলেন। তিনি এত সুন্দরী মেয়ে আগে কখনো দেখেননি। মনে হচ্ছিল যেন তার কালো লম্বা চুলের মধ্যে চাঁদের মতো মুখ জ্বলজ্বল করছে। মেয়েটির চোখও রাজকুমারের ওপর পড়ল এবং সে সঙ্গে সঙ্গে ওড়না দিয়ে নিজেকে ঢেকে নিজে নেমে গেল। রাজকুমার যেন হুঁশ ফিরে পেলেন। এর মধ্যে তার সঙ্গী ও চাকররাও সেখানে এসে গেল এবং রাজকুমারকে বাধ্য হয়ে প্রাসাদে ফিরে আসতে হল। তাঁর চোখ থেকে সেই সুন্দর মুখটি সরছিল না। তিনি তার বিশেষ চাকরদের পাঠিয়ে খোঁজ করালেন, তো জানা গেল যে সেটি এক ধোপার বাড়ি এবং সেই ধোপার মেয়ে। রাজকুমার জেদ আর রাগে বিছানায় শুয়ে পড়লেন যে তিনি ওই মেয়েকেই বিয়ে করবেন, নয়তো নিজের জীবন দেবেন। ৩ সপ্তাহ কেটে গেল। রাজা এই কথা জানতে পেরে চিন্তায় পড়লেন। তিনি রাজকুমারের জেদ সম্পর্কে অবগত ছিলেন। তিনি গ্রামের প্রধানকে ডেকে পরামর্শ নিলেন। প্রধান খুব বুদ্ধিমান, বিশ্বস্ত এবং অভিজ্ঞ মানুষ ছিলেন। তিনি পরামর্শ দিলেন, এই সময় তাকে থামানো ঠিক নয়। আপনি রাজকুমারকে নিজের ইচ্ছামতো কাজ করতে দিন। এটা যৌবনের জেদ। ২ দিন ধোপার মেয়ের সঙ্গে থাকবেন, তো বুদ্ধি ঠিক জায়গায় আসবে। তারপর আপনি শখ করে কোনো রাজকুমারীকে দিয়ে করাবেন। ব্যাসেও রাজাদের তো অনেক রানী থাকে, এও এক কোণে পড়ে থাকবে। রাজার এই কথাটি বোধগম্য হল। তিনি রাজকুমারকে ডাকলেন এবং বললেন যে আমরা তোমার জেদ ও ইচ্ছাকে দেখে তোমাকে অনুমতি দিচ্ছি। তুমি সেই মেয়েটিকে বিয়ে করতে পারো। রাজা ধোপা এবং তার স্ত্রীকে ডাকলেন। তারা ভয় পেয়ে কাঁপতে কাঁপতে এলেন। ভাবছিলেন যে না জানি কি ভুল হয়ে গেছে যে রাজকুমার তাদের ডেকেছেন। রাজকুমার তাদের বললেন যে আমি তোমাদের মেয়েকে বিয়ে করতে চাই, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করো। রাজকুমার ভেবেছিলেন যে ধোপা আর ধোপা নিয়ে আনন্দে আত্মহারা হবেন এবং রাজকুমারের পা ধরে বসবেন যে তিনি তাদের এত সম্মান দিলেন। কিন্তু এমন কিছুই হল না। এর পরিবর্তে তারা দুজনেই চিন্তায় পড়ে গেলেন। তারপর বললেন, রাজকুমার, এটা তো আমাদের সৌভাগ্য যে আপনি এমন ইচ্ছা করেছেন, কিন্তু আমরা আমাদের মেয়েকে জিজ্ঞেস করে উত্তর দেব। রাজকুমার এটা শুনে খুব রাগ পেলেন যে একদিকে তিনি এই ধোপাকে সম্মান করছেন, এই গরিবের মেয়েকে বিয়ে করছেন, আর এই তার রাজ্যের সামান্য ধোপা বলছে যে মেয়েকে জিজ্ঞেস করে জানাবে। কিন্তু এটা তার মনের ব্যাপার ছিল। তিনি সেই মেয়েটির প্রেমে পড়েছিলেন, তাই ধোপার কথা সহ্য করে গেলেন। তিনি ধোপাকে স্পষ্ট বলে দিলেন, আমাদের প্রত্যাখ্যান শোনার অভ্যেস নেই। প্রত্যাখ্যান করলে আমি তোমাদের পুরো পরিবারকে জেলে ভরে দেব। সেই ধোপা এবং তার স্ত্রী যেমন ভয় পেয়ে কাঁপতে কাঁপতে এসেছিলেন, তেমনই চলে গেলেন। বাড়ি পৌঁছে তারা তাদের মেয়েকে বললেন, রাজকুমার তোমাকে বিয়ে করতে চান। যদি তুমি মানা করো তো আমরা জীবন থেকে হাত ধুয়ে বসব। মেয়েটি বলতে লাগল, ঠিক আছে, আমি রাজি। কিন্তু রাজকুমারকে বলবেন যে আমার 4টি শর্ত আছে, নিজে এসে শুনে নিক। যদি মঞ্জুর হয় তো বরযাত্রী নিয়ে চলে আসুক। পরের দিন ধোপা রাজকুমারের প্রাসাদে গেলেন এবং মেয়েটির বার্তা পৌঁছে দিলেন। তার মনে ভয় ছিল যে হয়তো রাজকুমার রেগে গিয়ে তার মাথা ধর থেকে আলাদা না করে দেন। ধোপার মেয়ে আর এত সাহস যে রাজকুমারের সামনে শর্ত রাখবে। রাজকুমারের প্রথমে এটা শুনে খুব রাগ হল। তার মন চাইল যে তরোয়াল দিয়ে ধোপাকে শেষ করে দেন। কিন্তু তারপর একদিকে তার ভালোবাসা ছিল, অন্যদিকে তার কৌতূহল হল যে দেখি এই ধোপার মেয়েটি কি শর্ত রাখে। রাজকুমার তখনই ধোপার সঙ্গে তার বাড়ি পৌঁছালেন। 2টি ঘরের বাড়ি ছিল। নিচে ধোপা এবং তার মা আর স্ত্রী থাকতেন এবং ওপরের তলায় মেয়েটি থাকত। রাজকুমার পৌঁছালেন তো নিচের ঘরে একপাশে পর্দা টেনে মেয়েটি বসে পড়ল এবং বলতে লাগল, আমার 4টি শর্ত যদি আপনার মঞ্জুর হয় তো আমি আপনাকে বিয়ে করতে প্রস্তুত। প্রথম শর্ত এই যে আমি আপনার প্রাসাদে রাত কাটাব না। সকালে যাব এবং সন্ধ্যায় নিজের বাড়ি ফিরে আসব। রাজকুমার ভাবলেন, এটা কেমন কথা হলো? এটা কেমন অদ্ভুত শর্ত।
কিন্তু তারপর মনে হলো যে এগুলো সব বলার কথা। একবার বিয়ে হয়ে গেলে প্রাসাদ ছেড়ে কুঁড়ে ঘরে ফিরে কে আসে? রাজকুমার বলতে লাগলেন, মঞ্জুর, তুমি দ্বিতীয় শর্ত বলো। মেয়েটি বলল, দ্বিতীয় শর্ত এই যে আপনি আমাকে ছোঁয়া বা কথা বলার চেষ্টা করবেন না। রাজকুমারের এটা শুনে হাসি পেল। এ কি বিয়ে নাকি মজা? তিনি ভাবলেন, সব কিছু হোক, পরে দেখে নেব। বলতে লাগলেন, চলো, এটাও মঞ্জুর। মেয়েটি বলল, আমি আপনার প্রাসাদের জল পর্যন্ত পান করব না। রাজকুমার ভাবলেন, এটাও বাজে কথা। যখন দিনভর থাকবে তো কি করে সম্ভব যে খাবে না আর পান করবে না? তিনি জবাব দিলেন, আমার এটাও মঞ্জুর। মেয়েটি আবার বলতে লাগল, আমার চতুর্থ শর্ত যদি আপনি আমাকে আঙুল দিয়েও ছোঁয়ার চেষ্টা করেন তো আমাদের সম্পর্ক শেষ। তারপর আমি আর কখনো ফিরে আসব না। রাজকুমার ভাবলেন, এই মেয়েটি খুব অদ্ভুত, কেমন বেয়াদব। একবার বিয়ে হয়ে গেলে সব শর্ত পড়ে থাকবে। তিনি বললেন, আমার তোমার সব শর্ত মঞ্জুর। মেয়েটি বলল, যদি আপনার শর্ত মঞ্জুর হয় তো তাহলে আপনি বরযাত্রী নিয়ে আসুন। মেয়েটি যাইত না যে তার কারণে ধোপা কোনো বিপদে পড়েন। রাজকুমার ২-৪ জন বন্ধুকে সঙ্গে নিয়ে তাকে আনতে গেলেন এবং ৭ পাক ঘুরিয়ে বধূকে প্রাসাদে নিয়ে এলেন। নতুন বউ শাড়ি পরেছিলেন এবং বড় ঘোমটা টেনে রেখেছিলেন যাতে তার মুখ পুরোপুরি ঢাকা ছিল। বোঝাই যাচ্ছিল না যে নতুন বউ হয়ে প্রাসাদে এসেছেন। রাজা-রানী তো ভ্যাসেও অন্তর্ভুক্ত হননি। বাস রাজকুমারের একজন বিশেষ দাসী ছিলেন, তিনি হাত বেঁধে দাঁড়িয়ে রইলেন যে কোনো হুকুম হলে তা পূরণ করবেন। সন্ধে হল তো দাসী এসে জানালেন যে গাড়ি লেগে গেছে। নতুন বউ উঠলেন এবং সোজা গাড়িতে গিয়ে বসে গেলেন। পরের দিন সকালে সেই একই পোশাকে একইভাবে মুড়ানো অবস্থায় এলেন এবং সেই চেয়ারেই বসে গেলেন। দিনভর না কিছু খেলেন, না পান করলেন, না নড়াচড়া করলেন। পাথরের মূর্তির মতো বসে রইলেন এবং সন্ধ্যায় ফিরে গেলেন। ১ দিন, ২ দিন, ৩ দিন, পুরো ৬ মাস কেটে গেল। তার রোজকার কাজে কোনো ফরক এলো না। যেমন রাজকুমার ভেবেছিলেন এমন কিছুই হল না। আর রাজকুমার নিজের শর্তে বাঁধা ছিলেন। যে মুখ দেখে তিনি নিজের ঘুম আর শান্তি ত্যাগ করেছিলেন সেই মুখের এক ঝলক পর্যন্ত দেখতে পেলেন না। দরবারে লোকেরা নানা কথা বলতে শুরু করল। রাজারানী সবাই চিন্তিত হলেন। একদিন তিনি ধোপাকে ডাকলেন এবং বললেন, তুমি তোমার মেয়েকে বোঝাও না কেন? এখন সে আমাদের রানী, তাকে প্রাসাদে থাকা উচিত। এভাবে রোজ রাতে চলে যাওয়া ভালো লাগে না, লোকেরা কথা বলে। ধোপা হাত জোড় করে বলল, রাজকুমারীর জয় হোক। সত্যি কথা এই যে সে আমাদের মেয়ে নয়। একদিন আমাদের বাড়িতে এলো এবং বলল, এই দুনিয়ায় আমার কেউ নেই, আমাকে নিজের মেয়ে বানিয়ে তোমার ঘরে রেখে নাও। আমাদের কোনো সন্তান ছিল না। আমার স্ত্রী তার সুন্দর মুখ ভালো লাগল। আমরা তাকে ঘরে রাখলাম। সে আমাদের বাড়ির ওপরে থাকতে লাগল। আমাদের সঙ্গে তার আর কোনো সম্পর্কই রাখল না। কোথায় খায়, পান করে, কি করে আমরা কিছুই জানি না। কখনো কখনো আমার স্ত্রীর কাছে এসে বসে, তাকে মা বলে। সে বেচারি এই নিয়েই খুশি থাকে। সে আমাদের কসম দিয়েছিল, তাই আমরা চুপ রইলাম। যেমন সে বলল তেমনই আমরা করলাম। রাজকুমার, তার ওপর আমাদের কোনো জোর নেই। আপনি আমাদের প্রাণ ভিক্ষা দিন। ধোপা চলে গেল এবং রাজকুমার অদ্ভুত চিন্তাভাবনায় পড়লেন। করেন তো কি করেন, তার মন সব দিক থেকে উদাসীন হয়ে গিয়েছিল। অবশেষে একদিন কাউকে না বলে প্রাসাদ থেকে বেরিয়ে পড়লেন। শুধু তার বিশ্বস্ত দাসীকে বললেন যে তিনি যাচ্ছেন, জানেন না কোথায় এবং জানেন না কখন ফিরে আসবেন। আমার বাবা বা আমার সম্পর্কে কেউ জিজ্ঞেস করলে বলে দিও যে তিনি ভ্রমণে গেছেন এবং ঠিক আছেন। দাসীর মন রাজকুমারের অবস্থা দেখে খুব দুঃখিত হতো। সেও ভাবল, চলো ভালো, কিছুদিন তো এই ঝামেলা থেকে মুক্তি মিলবে। রাজকুমারের মন দুনিয়া থেকেই উঠে গিয়েছিল। তিনি মালিয়া পর্বতের দিকে বেরিয়ে গেলেন। মাস ধরে এদিক ওদিক ঘুরতে থাকলেন। এক রাতে বরফে ঢাকা পাহাড়ে রাত কাটানোর জন্য একটি গুহা খুঁজতে গিয়ে দেখলেন যে একটি গুহায় কিছু আলো দেখা যাচ্ছে। ভয়ে পেতে পেতে ভেতরে পৌঁছালেন তো দেখলেন একজন খুব বৃদ্ধ মানুষ পূজা করছেন। তার চোখ বন্ধ, দাড়ি আর মাথার চুল খুব বেশি বড় হয়ে গেছে। পুরো শরীর এবং চোখের পাতা পর্যন্ত ধুলো জমে আছে। একটি প্রদীপ জ্বলছে যেখানে ১ গজ লম্বা সলতে জ্বলে গেছে এবং ১ গজ এখনও বাকি। তাদের দেখে রাজকুমারের মনে খুব শান্তি এলো। তিনিও তাদের পায়ের কাছে বসে গেলেন। কিন্তু তারা চোখ খুললেন না। তারা সমাধিতে মগ্ন ছিলেন। তাদের কোনো খবর ছিল না। তারা ঈশ্বরের ধ্যানে ডুবেছিলেন। রাজকুমার সেখানেই থাকতে লাগলেন। রোজ সকালে উঠে ঝর্ণা থেকে জল আনতেন, যোগী মহারাজের হাত পা ধুতেন, চুল ধুতেন, চুলে চিরুনি করতেন,
গুহার সাফাই করতেন। নিচের উপত্যকা থেকে বন্য ফলফুল ছিঁড়ে আনতেন এবং সেগুলো দিয়ে নিজের পেট ভরতেন। 1 মাস পর সেই যোগী মহারাজ চোখ খুললেন তো রাজকুমারকে সামনে হাত জোড় করে বসে থাকতে দেখলেন। রাজকুমার তাকে জল পান করালেন, বন্য ফলফুল খাওয়ালেন, তার হাত পা মালিশ করলেন। যোগী মহারাজ বললেন, বাচ্চা, তুমি রাজকুমার, এই যোগীর কুটিরে তোমার কি কাজ? রাজকুমার এটা শুনে বললেন, মহারাজ, আপনি জানেন যে আমি রাজার ছেলে, তো এটাও জানেন নিশ্চয়ই যে আমি কেন এবং কিসের জন্য ঘুরে বেড়াচ্ছি। আমার বাবা মা আমার জন্য চিন্তিত হবেন, কিন্তু আমার ফিরে যাওয়ার মন চায় না। সেই মহারাজ বললেন, বাচ্চা, যোগীদের কাছ থেকে কিছু লুকানো নেই। তুমি বড় ভুল করেছ যে সেই মেয়েটিকে বিয়ে করেছ, কিন্তু তুমি আমাদের এতদিন সেবা করেছ, তো আমরা তোমাকে খালি হাতে পাঠাবো না। নাও, এটা রাখো, তুমি সবাইকে দেখতে পারবে, কিন্তু তোমাকে কেউ দেখতে পাবে না। বাড়ি যাও, বাড়ি গেলে তুমি এই ছায়ে কপালে লাগিয়ে তার সঙ্গে চলে যেও। তুমি নিজেই জানতে পারবে যে সে কে এবং তার কি মজবুরি। আমাদের দোয়া তোমার সঙ্গে আছে, তোমার মনের ইচ্ছা অবশ্যই পূরণ হবে। সেই যোগী মহারাজ তার প্রদীপে জ্বলে যাওয়া সলতের ছাই তাকে দিলেন, যা রাজকুমার সাবধানে কাপড়ে বেঁধে রেখে দিলেন এবং যোগীকে বিদায় জানিয়ে চললেন। অনেক দিনের সফর শেষ করে যখন প্রাসাদে পৌঁছালেন, তো এই অবস্থায় যে কাপড় ছিঁড়ে গিয়েছিল, পায়ে ফোসকা পড়ে গিয়েছিল এবং খুব রোগা ও দুর্বল হয়ে গিয়েছিলেন। ঘরে ধোপার মেয়েটি সেই একই পোশাকে চেয়ারে বসেছিল। দাসী রাজকুমারকে দেখে খুব খুশি হল, বলতে লাগল, রাজকুমার কোথায় চলে গিয়েছিলেন এবং এই কি হাল বানিয়েছেন? রাজা এবং রানীও ক্রমাগত আপনার সম্পর্কে জিজ্ঞেস করতে থাকেন। আমি এটাই বলে দিতাম যে আপনি ভ্রমণে গেছেন এবং ঠিক আছেন। আজ রাজকুমার খুব খুশি ছিলেন। তিনি গরম জলে স্নান করলেন, চুল কাটালেন এবং পেট ভরে খাবার খেলেন। তিনি দাসীকে জিজ্ঞেস করলেন যে সে আমার পেছনেও কি রোজ এইভাবে আসত? দাসী জানালো যে তার নিয়মে কোনো ফরক আসেনি, সে রোজ সেইভাবেই আসত। রাজকুমার বললেন, আমি খুব ক্লান্ত, এখন ঘুমাবো, কিন্তু সন্ধ্যায় যখন সে বাড়ি যেতে লাগবে তখন আমাকে জাগিয়ে দিও। সন্ধ্যায় যখন ধোপার মেয়েটির যাওয়ার সময় হলো, তো সেই দাসী রাজকুমারকে জাগিয়ে দিল। রাজকুমার তাড়াতাড়ি কপালে সাধু মহারাজের দেওয়া ছাই লাগিয়ে নিলেন এবং তার সঙ্গে চললেন। পরের দিন সকালে সকালে রাজকুমার ফিরে এলেন এবং দাসীকে বললেন, আজ আমি সেই ঘরেই ঘুমাবো। যখন সেই ধোপার মেয়েটি এসে বসে পড়বে, তো তুমি এসে আমাকে জাগাবে এবং আমাকে জিজ্ঞেস করবে যে দিন চড়ে গেছে, আমি উঠছি না কেন। আমি যা না বলতে চাই তাকেও জেদ করে জিজ্ঞেস করবে। দাসী বুঝদার ছিল, বুঝে গেল যে রাজকুমারের কি মতলব। যখন ধোপার মেয়েটি এসে নিজের চেয়ারে বসে পড়ল, তো দাসী এসে রাজকুমারকে জাগানো শুরু করল। রাজকুমার প্রথমে তো জাগলেন না, যখন জাগলেন তো দাসীকে বকাঝকা করতে লাগলেন। কি বিপদ এলো? কেন জাগিয়ে দিলে আমাকে? আমি এত সুন্দর স্বপ্ন দেখছিলাম, আমার স্বপ্ন ভেঙে দিলে তুমি। দাসী অনুরোধ করতে লাগল, রাজকুমার বলুন। প্রথমে তো রাজকুমার তাকে এড়িয়েই যেতে থাকলেন, তারপর বললেন, আচ্ছা, এখন তুমি এত জেদ করছো, তো বলে দিচ্ছি। আমি স্বপ্নে দেখলাম যে কাল রাতে যখন এই ধোপার মেয়েটি উঠে এখান থেকে গেল, তো আমি ওর সঙ্গে সঙ্গে চললাম। সে গাড়িতে বসল, তো আমিও সঙ্গে বসে গেলাম। সত্যি না স্বপ্ন? আমি তো স্বপ্নে এর সঙ্গে গিয়েছিলাম। দাসী আবার জিজ্ঞেস করল, আচ্ছা, তো তারপর কি হলো? রাজকুমার বলতে লাগলেন, তারপর কি হলো? আমি জোরে জোরে ঘোড়ার গাড়ি নাড়াচ্ছিলাম, আর সে গাড়োয়ানকে বকাঝাকা করছিল যে আজ এ কেমন গাড়ি চালাচ্ছে। গাড়োয়ান বেচারা বলল, রাজকুমারী, আমি তো রোজ এইভাবেই চালাই। যাই হোক, যেই ধোপার বাড়ি এলো, এই ধোপার মেয়েটি ধোপা ধোপানির কাছে তো গেল না, সোজা চড়ে ওপরে পৌঁছে গেল। আমিও তার সঙ্গে ঘরে এসে গেলাম। কি সাজানো ঘর ছিল! মনেই হচ্ছিল না যে এটা ধোপার বাড়ি। সোনা রূপার গালিচা পাতা ছিল, সোনা রূপার চেয়ার রাখা ছিল। রাজার প্রাসাদের থেকেও বেশি সুন্দরভাবে সাজানো সেই ঘরটি ছিল। আমিও চেয়ারে বসে গেলাম। দাসী জিজ্ঞেস করতে লাগল, আপনি আর তার ঘরে বসে কি কথা বলেন? রাজকুমার বললেন, আরে সত্যি নাকি এটা স্বপ্নে ছিল? দাসী আবার জিজ্ঞেস করল, আচ্ছা বলুন, তারপর কি হলো আপনার স্বপ্নে? রাজকুমার বললেন, হওয়া কি ছিল, এই ধোপার মেয়েটি এই শাড়ি যা 1 বছর ধরে পরে আসছে, এভাবে খুলে ছুঁড়ে ফেলল যেন কোনো ভিখারির শাড়ি, আর নিজে দাসীকে দিতে লাগল যে হামাম তৈরি। দাসী জবাব দিল, হ্যাঁ রাজকুমারী, গরম জাল তৈরি। সে হামামে ঢুকে গেল,
তো আমিও এর সঙ্গেই। দাসী আবার বলল, আপনি রাজকুমার, আপনি তার সঙ্গে হামামে ঢোকে গেলেন কেন? বোকা বানাচ্ছেন? রাজকুমার বললেন, এমন কোথাও হতে পারে? তুমি তো সবকিছুই সত্যি বুঝে যাও। আমি তো স্বপ্নের কথা বলছিলাম। চলো, এখন আর শোনাবো না তোমাকে স্বপ্ন। রাজকুমার থামতে পারলেন, তো দাসী কান ধরল এবং বলল, রাজকুমার শোনান, এখন আর বলবো না মাঝে। রাজকুমার বলা শুরু করলেন, ব্যাস, তারপর কি ছিল? সে স্নান করা শুরু করল। আমি ভাবলাম, চলো, অনেকদিন ভালো স্নান করিনি, আমিও স্নান করি। সে 1 বাটি ভরে জল দিত, আমি 4 বাটি নিতাম। তার শরীরে সাবানও কাটেনি যে জল শেষ হয়ে গেল। সে নিজে দাসীকে আওয়াজ দিল, আজ জল এত কম কেন রেখেছ? দাসী বলল, রাজকুমারী, আমি ততটাই জল রেখেছি যতটা রোজ রাখি। কম হলে আপনি আরও নিয়ে নিন। সে আরও 1টি বালতি নিয়ে এলো, সেটাও আমি শেষ করে দিলাম। তারপর 3য় বার সে জল চাইল। কোনো মতে সে হামাম থেকে বেরোলো। এই সময় দাসীকে আওয়াজ দিল, তাড়াতাড়ি খাবার লাগাও, খুব খিদে পেয়েছে, সারাদিন অভুক্ত থাকতে হয়। দাসী ছাদে গেল এবং আকাশের দিকে হাত করে দাঁড়িয়ে গেল। আকাশ থেকে একটি থালা নামল, যাতে সোনার রূপার পাত্রে দুনিয়ার সব মজার খাবার রাখা ছিল। দাসী নিজের জন্য একটু খাবার বের করল এবং বাকি থালা এনে তার সামনে রাখল। আমি ভাবলাম, দাও, আজ আমিও এর সঙ্গে খাবার খাই। কতদিন ধরে জঙ্গল জঙ্গল ঘুরে ভালো খাবার পাইনি, এমন মজার খাবার যে কি বলবো। 1 গ্রাস সে খেত আর 4 গ্রাস আমি খেয়ে নিতাম। তার পেটও ভরেনি আর খাবার শেষ হয়ে গেল। সে আবার দাসীকে বকাছকা করল যে, দাসী, কি ব্যাপার, আস্ত করছো কি? এত কম খাবার রেখেছ, আমি অভুক্ত রয়ে গেলাম। দাসী বেচারি অবাক ছিল, বলল, রাজকুমারী, আমি ততটাই খাবার আপনার জন্য বের করেছিলাম যতটা রোজ বের করি। নিন, আপনি আমার অংশারও নিয়ে নিন। কিন্তু আজ কিছু গোলমাল অবশ্যই লাগছে। কি রাজকুমার কি আপনার সঙ্গে কথা তো বলেননি? এই নিয়ে এই ধোপার মেয়েটি নিজের দাসীকে বকাঝকা করতে লাগলো যে, তোর সাহস কি করে হলো এমন কথা বলার? সে তো আমাকে কখনো ছুতেও পারে না। শোনো, তুমি এই ধোপার মেয়েটি আমার সম্পর্কে এমন বলল। আমারও রাগ হলো। বাকি খাবারও সে সামান্যই খেতে পারল, আর আমি সব খেয়ে নিলাম। সেই অভুক্ত রয়ে গেল, কিন্তু মনে মনে অবাক হচ্ছিল যে ব্যাপারটা কি। তারপর আকাশ থেকে তার জন্য কাপড় এলো। সে কাপড় বদলালো। দাসী তার মেকআপ করল, চুলে মুক্ত গাঁথল। ব্যাস, কি ছিল, কি বলবো, কেমন লাগছিল। এই ধোপার মেয়েটি যে এখানেই নোংরা মলিন শাড়িতে এসে বসে যায়, সে এসে ছাটে দাঁড়ালো। রাতের কাছাকাছি আকাশ থেকে তাখত অর্থাৎ উড়ন্ত সিংহাসন নামল এবং সে তাতে বসে গেল। আমি ভাবলাম, এই তো কিছুই হলো না, আমিও সিংহাসনের খুঁটি ধরে ঝুলে গেলাম। এতটুকু বলে রাজকুমার থামলেন। দাসী ইশারা করল যে ধোপানির মেয়েটি একটুখানি মুখ তাঁতের দিকে ঘুরিয়ে নিয়েছে। দাসী জিজ্ঞেস করতে লাগল, রাজকুমার, তারপর কি হলো? রাজকুমার বললেন, ব্যাস, স্বপ্ন শেষ হয়ে গেল। দাসী জেদ করতে লাগল, রাজকুমার শোনান, এমন অসম্পূর্ণ স্বপ্ন কি হতে পারে? বলুন, তারপর কি হলো? রাজকুমার প্রথমে তো টালবাহানা করতে থাকলেন, তারপর বললেন, তারপর সেই সিংহাসন ওপরে উঠতে উঠতে চাঁদ তারা থেকেও উপরে উঠে পরীদের দুনিয়ায় পৌঁছে গেল। সেখানে রাজা ইন্দ্রের দরবার সাজানো ছিল, একের পর এক সুন্দরী পরীরা বসেছিল। সে পৌঁছালো তো সবাই উঠে দাঁড়ালো, যেন এই বলে যে রাজকুমারী এসেছেন। এই ধোপার মেয়েটি সেখানে পরীদের রানী। সবার শেষে তার নাচার পালা এলো। সে নাচার জন্য দাঁড়ালো। তো আমি ভাবলাম, যদি আজ আমি তার নাচে তাল না দিই তো কিছুই করিনি। আমি তবলাবাদককে বললাম, আনো ভাই, তুমি হয়তো ক্লান্ত হয়ে গেছো, একটু বিশ্রাম নাও, আমি তবলা বাজাই। তবলা বাজানো বেচারা কাউকে দেখতে পেল না, কিন্তু সে সত্যি ক্লান্ত হয়ে গিয়েছিল। তবলা ছেড়ে বসে ঘুরতে লাগল। আমি সেই তবলা বাজালাম এবং আমার তালে সে এমন নাচ করল যে জাদুকরী পরিবেশ সৃষ্টি হলো। রাজা ইন্দ্র খুশি হয়ে নিজের রেশমি রুমাল তাকে পুরস্কার হিসেবে দিলেন। সে ঝুঁকে রুমাল নিল, সবাইকে দেখালো এবং তারপর তবলাবাদকের দিকে চলল। আমি তাড়াতাড়ি নিয়ে পকেটে রেখে দিলাম। এতটুকু বলে রাজকুমার থামলেন। ধোপানির মেয়েটি এখন পুরোপুরি তাদের দিকে ঘুরে গেছে। রাজকুমার, আমরাও তো দেখি সেই রুমাল। কেমন? রাজকুমার বললেন, এটা তো স্বপ্ন ছিল, স্বপ্নের জিনিসও তো কোথাও দেখানো যেতে পারে। কিন্তু দাসী জোর করে রাজকুমারের পকেট থেকে হাত ঢুকিয়ে একটি রেশমি রুমাল বের করল। এটাই তো সেই রুমাল নয়? রাজকুমার কৃত্রিম রাগে বললেন, তুমি খুব জেদি, মানো না, তাই না? হ্যাঁ, এটাই তো ছিল, জানি না আমার পকেটে কোথা থেকে এসে গেল। ধোপার মেয়েটির ওড়না ছোট হয়ে গেল, সে পুরোপুরি তাদের দিকে ঘুরে গেছে। দাসী আবার বলল, শোনান রাজকুমার, তারপর কি হলো? রাজকুমার বলতে লাগলেন, হওয়া কি ছিল? রাজা ইন্দ্র তাকে আবার নাচ করার ফরমায়েশ করলেন। আমি আবার ঢোল ধরলাম। আমি যত ভালো ঢোল বাজালাম সে ততটাই ভালো নাচতে থাকল। রাজা ইন্দ্র খুশি হয়ে নিজের আংটি পুরস্কার হিসেবে দিলেন। সে ঝুঁকে তার পায়ে হাত দিল, সবাইকে আংটি দেখালো এবং তারপর তবলাবাদকের কাছে ফেলে দিল। সেটাও আমি তুলে পকেটে রেখে দিলাম।
আবার জেদ করতে লাগল, দেখান রাজকুমার, আমাদেরও দেখান, সেটা কেমন আংটি ছিল। রাজকুমার, দাসী তো বোকা, এখন একটি জিনিস সত্যি হয়ে গেল তো এর মানে এই নয় যে সব কথা বেরিয়েই এলো। আর জিজ্ঞেস করতে লাগল, রাজকুমার, এটাই কি সেই আংটি? রাজকুমার বললেন, আরে হ্যাঁ, এটাই তো ছিল, কিন্তু আমার পকেটে কোথা থেকে এসে গেল? দাসী ইশারা করল, ধোপানির মেয়েটির ঘোমটা ওপরে উঠে গেছে, কিন্তু রাজকুমার আর দাসী এমন দেখাচ্ছিলেন যেন তারা দেখেননি। দাসী জিজ্ঞেস করল, তারপর কি হলো রাজকুমার? রাজকুমার, রাজকুমার, আমিও এমন তবলা বাজালাম যে প্রাণ দিয়ে দিলাম, আর সেও এমন নাচ করল যে যার জবাব পুরো পরীদের দুনিয়ায় ছিল না। নাচ শেষ হল তো রাজা ইন্দ্র উঠে দাঁড়ালেন। রাজা ইন্দ্র দরবার থেকে উঠলেন আর সেও দৌড়ে উড়ন্ত পালঙ্কে বসল। তাড়াহুড়োতে নিজেরই পুরস্কার তবলা বাদকের কাছ থেকে নেয়নি, হয়তো ভেবেছিল যে কাল নিয়ে নেবে। সে কি জানত যে সে সপ্ত আমার কাছে ছিল। তার সিংহাসন উড়ল আর আমি আবার তার পাখা ধরে ঝুলে নিচে নেমে এলাম। ব্যাস এই পর্যন্তই দেখেছিলাম যে তুমি এসে জাগিয়ে দিলে। দাসী বলতে লাগল, রাজকুমার, এবার সেই হারটিও দেখান। রাজকুমার বললেন, আরে দাসী, সেটা স্বপ্ন ছিল, হার আমার কাছে কোথা থেকে এলো? কিন্তু দাসী মানল না এবং রাজকুমারের অন্য পকেট থেকে মুক্তোর হার বের করতে করতে জিজ্ঞেস করল, এটাই কি সেই হার ছিল? এখন তো ধোপার মেয়েটি চেয়ার থেকে উঠে রাজকুমারের কাছে চলে এলো এবং বলল, রাজকুমার, এখন তো আপনি জেনেই গেছেন যে আমি ধোপার মেয়ে নই, আমি পরীদের দুনিয়ার একজন পরী। এবার আমার গল্প শুনে নিন। পরীদের দুনিয়ায় আমার চেয়ে ভালো নাচার আর কেউ ছিল না। রাজা ইন্দ্র রোজ আমার নাচ দেখেই দরবার করতেন। এক রাতে আমার শরীর খারাপ ছিল, মাথায় খুব ব্যথা ছিল। দরবার থেকে ডাক এলো তো আমি মানা করে দিলাম, কিন্তু রাজার আমার ছাড়া শান্তি কোথায়? আবার ডাক এলো তো আমার রাগ হলো। আমি বলে দিলাম রাজাকে বলতে যে এই নামেও কোনো জিনিস তার কাছে আছে কিনা। এখানে আমি ব্যথায় কাতরাচ্ছি আর তার নিজের নাচের চিন্তা। বার্তা নিয়ে আসা ব্যক্তি গিয়ে সেইভাবেই রাজাকে বলল। রাজা ইন্দ্র তো রাগে অগ্নিশর্মা হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আমাকে ডাকলেন। আমি ভয় পেয়ে কাঁপতে কাঁপতে পৌঁছালাম তো তিনি বললেন, খুব নখরা হয়েছে তোমার নিজের ওপর, যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি। তোমাকে 1 বছর পৃথিবীতে মেয়ে হয়ে থাকতে হবে এবং নিজের পরিচয় লুকাতে হবে। যদি কেউ জানতে পারে যে তুমি পরী বা কোনো পুরুষ তোমাকে ছুঁয়ে ফেলে, তো কখনো পরীদের দুনিয়ায় ফিরে আসতে পারবে না। আমি খুব কাঁদলাম, মিনতি করলাম, ক্ষমা চাইলাম। রাজা বললেন, আমি আমার অভিশাপ ফিরিয়ে নিতে পারি না। হ্যাঁ, এতটুকু অবশ্যই, তোমাকে রোজ রাতে পালঙ্ক পাঠিয়ে পরীদের দুনিয়ায় ফিরিয়ে নিয়ে আসব, কিন্তু বছরটা তোমাকে পৃথিবীতেই কাটাতে হবে। আমার পাখা ছিঁড়ে নেওয়া হলো এবং আমাকে পৃথিবীতে ছুলে ফেলা হলো। আমার সঙ্গে আমার দাসীটিকেও পৃথিবীতে আসতে হলো। আমি নিজের জন্য ধোপার বাড়ি পছন্দ করলাম এবং ধোপার মেয়ে হয়ে থাকতে লাগলাম, যাতে কেউ আমার ওপর সন্দেহ না করে। কিন্তু আমার ভাগ্যে আপনার সেবা করার লেখা ছিল। কাল আমার সাজার 1 বছর পুরো হতে যাচ্ছিল, আমি আমার পাখা ফিরে পেতাম এবং আমি আবার পরীদের দুনিয়ায় চলে যেতাম। আপনি আমার আসল সত্য কখনো জানতে পারতেন না। আপনি এটাই ভাবতেন যে আমি বেওয়াফাই করেছি এবং পালিয়ে গেছি, কিন্তু সব শেষ হয়ে গেল। এখন আপনিই আমার মালিক এবং আমি আপনার দাসী। রাজকুমার সেই মেয়েটির এই অবাক করে দেওয়া গল্প শুনলেন এবং তারপর নিজের বধূকে নিয়ে রাজা এবং রানীর কাছে গেলেন এবং পুরো গল্প শোনালেন। রাজা যখন জানতে পারলেন যে তাদের নতুন বউ ধোপার মেয়ে নয় বরং ইন্দ্রলোকের অপ্সরা, তখন তাদের আনন্দের কোনো সীমা রইল না। তারা ধুমধাম করে ছেলের বিয়ে আবার দিলেন এবং খুব আনন্দ করলেন।